নেতানিয়াহুকে পাগল বলে গালি দিলেন ট্রাম্প, প্রকাশ্য কোন্দলে দুই শীর্ষ মিত্র। প্রবাসীদের বড় ধাক্কা, একযোগে 17 জনের মার্কিন নাগরিকত্ব কাটছে ট্রাম্প প্রশাসন। আমেরিকায় তীব্র অর্থনৈতিক সংকট, ঋণের দায়ে দেউলিয়া হওয়ার আশঙ্কায় লাখো মানুষ। এবং বায়োমেট্রিক সিস্টেমের গ্যাঁড়াকলে ইউরোপ ভ্রমণ, বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা আটকে পড়ছেন পর্যটকরা। আসসালামু আলাইকুম, আমি নিয়ামতুল্লাহ সিরাজি আপনাদের সাথে আছি বাংলা টিভির প্রাইম নিউজে। শুনছিলেন এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার গোপন কোন্দল এবার প্রকাশ্যে। ট্রাম্পের হুঁশিয়ারি উপেক্ষা করে বৈরুত ও ইরানে ইসরায়েলের পাল্টা হামলা এবং দুই নেতার মধ্যকার ফাটলের ফলে আঞ্চলিক রাজনীতিতে কী প্রভাব পড়তে পারে, বিস্তারিত জানুন প্রতিবেদনে। যে যুদ্ধ একসময় ওয়াশিংটন ও তেল আবিবের যৌথ রণকৌশলে শুরু হয়েছিল, তা এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার গভীর মতবিরোধকে সামনে এনেছে। মার্কিন প্রশাসন এবং ইসরায়েলি গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী দুই নেতার যুদ্ধকালীন লক্ষ্য এখন সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিয়েছে, যা প্রকাশ্য কোন্দলে রূপ নিয়েছে। চলতি বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে কংগ্রেস নির্বাচন, ফলে ট্রাম্পের মূল লক্ষ্য আমেরিকার বাজারে জ্বালানি তেলের দাম কমাতে পারস্য উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ দ্রুত শেষ করা এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করা। অন্যদিকে ইসরায়েলে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে নেতানিয়াহুর প্রয়োজন ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে একটি চূড়ান্ত এবং দীর্ঘমেয়াদী সামরিক বিজয়। সম্প্রতি ট্রাম্পের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েল লেবাননের বৈরুতে আবাসিক এলাকায় বিমান হামলা চালায়। এর জবাবে ইরান যখন ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে, তখনও ট্রাম্প নেতানিয়াহুকে পাল্টা হামলা না চালিয়ে সংযত থাকার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে কয়েক ঘন্টার মধ্যেই ইরানে বোমা বর্ষণ করে ইসরায়েলি বিমান বাহিনী। এতে ক্ষুব্ধ ট্রাম্প এক রুদ্ধদ্বার বৈঠকে নেতানিয়াহুকে পাগল বলে গালি দেন এবং সংবাদ মাধ্যমে স্পষ্ট জানিয়ে দেন, সিদ্ধান্ত আমি একাই নিই, নেতানিয়াহু নন। বিশ্লেষকদের মতে হোয়াইট হাউস একটি দ্রুত যুদ্ধবিরতির মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি শান্ত করতে চাইছে, কিন্তু নেতানিয়াহু মার্কিন সমর্থনকে কাজে লাগিয়ে পুরো মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য ধূলিসাৎ করতে মরিয়া। দুই মিত্রের এই মনস্তাত্ত্বিক যুদ্ধ ও কৌশলগত ফাটল আগামী দিনে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই বড় প্রশ্ন। ইতিহাস গড়ে একসাথে 17 জন মার্কিন নাগরিকের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু করল ট্রাম্প প্রশাসন। তালিকায় কোন কোন দেশের অভিবাসীরা রয়েছেন এবং কী অপরাধে হারাচ্ছেন আমেরিকান পাসপোর্ট, অভিবাসীদের উপরে এর কেমন প্রভাব পড়বে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। যুক্তরাষ্ট্রে অভিবাসন জালিয়াতি ও অপরাধের অভিযোগে 17 জন নাগরিকের আমেরিকান নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া শুরু করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির ইতিহাসে নাগরিকত্ব কেড়ে নেওয়ার এত বড় এবং সুসংগঠিত উদ্যোগ আর কখনোই দেখা যায়নি, যা প্রবাসীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জাস্টিস ডিপার্টমেন্টের এই পদক্ষেপকে মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় ডিন্যাচারালাইজেশন বা নাগরিকত্ব বিলোপ অভিযান হিসেবে দেখা হচ্ছে। 1990 থেকে 2017 সাল পর্যন্ত যেখানে প্রতি বছর গড়ে মাত্র 11 জনের নাগরিকত্ব বাতিলের মামলা হতো, সেখানে ট্রাম্প প্রশাসন একযোগেই 17 জনের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে। 2025 সালেই ট্রাম্প প্রশাসন নাগরিকত্ব বাতিলের অগ্রাধিকার তালিকা বড় করেছিল, যার ধারাবাহিকতায় এই কঠোর অ্যাকশন। অভিযুক্তদের মধ্যে মেক্সিকো, হাইতি, কলম্বিয়া, ভারত ও ফিলিপাইনের মতো দেশের অভিবাসীরা রয়েছেন। জাস্টিস ডিপার্টমেন্টের দাবি, এরা প্রত্যেকেই নাগরিকত্ব পাওয়ার আবেদনে নিজেদের গুরুতর অপরাধ বা অনৈতিক কর্মকাণ্ড লুকিয়েছিলেন। তালিকায় শিশু নির্যাতনকারী ও মাদক চোরা কারবারি থেকে শুরু করে H-1B ভিসা জালিয়াতি এবং অর্থ পাচারে জড়িত ব্যক্তিরা রয়েছেন। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ স্পষ্ট জানিয়েছেন, নাগরিকত্ব প্রক্রিয়ায় জালিয়াতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্ক ওয়েন মুলিন বলেন, আমেরিকার নাগরিকত্ব একটি বিশেষ অধিকার যা সততার সাথে অর্জন করতে হয়। যারা মিথ্যা বলে এই অধিকার নিয়েছেন তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে ডিপোর্ট বা দেশ ছাড়া করা হবে। আইন অনুযায়ী নাগরিকত্ব হারালে ওই ব্যক্তিরা গ্রিন কার্ড বা স্থায়ী বাসিন্দার মর্যাদায় ফেরত যাবেন এবং যে কোনো মুহূর্তে তাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হতে পারে।
যুক্তরাষ্ট্রে H-1B ভিসা আবেদনকারীদের জন্য এলো বড় স্বস্তির খবর। $1 লাখ ভিসা ফি নির্ধারণের ট্রাম্প প্রশাসনের বিতর্কিত সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে ফেডারেল আদালত। এই ঐতিহাসিক রায়ের ফলে স্থগিত থাকা হাজারো আবেদন আবারও প্রক্রিয়ায় ফিরতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রে উচ্চ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের H-1B ভিসা ফি এক ধাক্কায় $1 লাখ করার বিতর্কিত সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে দেশটির ফেডারেল আদালত। ম্যাসাচুসেটসের ইউএস ডিস্ট্রিক্ট জাজ লিও টি সরোকিন 42 পৃষ্ঠার এক ঐতিহাসিক রায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নীতি পুরোপুরি বাতিল করে দিয়েছেন। ক্যালিফোর্নিয়া সহ 20টি অঙ্গরাজ্যের করা যৌথ মামলার প্রেক্ষিতে এই বড় রায় এলো। আদালত স্পষ্ট জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসকে এড়িয়ে গিয়ে একতরফাভাবে এই অবৈধ ট্যাক্স চাপিয়েছিলেন, যা তার সাংবিধানিক ক্ষমতার বাইরে। এর আগে এই ভিসা ফি সর্বোচ্চ $5,000 ছিল। ফি এক লাফে $1 লাখ করায় আবেদন পাশের সংখ্যা নাটকীয়ভাবে কমে যায়, যার ফলে আমেরিকার চিকিৎসা, শিক্ষা এবং প্রযুক্তি খাতে চরম কর্মী সংকট তৈরি হচ্ছিল। বিচারপতি সরোকিন রায়ে উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসন এই নীতি প্রণয়নের সময় আমেরিকার হাসপাতাল, স্কুল এবং সিলিকন ভ্যালির আইটি কোম্পানিগুলোর উপর কী প্রভাব পড়বে তা বিবেচনাতেই নেয়নি। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে একে আমেরিকার অর্থনীতি এবং মেধা ধরে রাখার লড়াইয়ে এক বিশাল জয় বলে আখ্যা দিয়েছেন। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এই রায়ের তীব্র বিরোধিতা করে জানানো হয়েছে, আমেরিকার নাগরিকদের চাকরি সুরক্ষায় ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছিল এবং তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে যাচ্ছেন। আদালতের এই ঐতিহাসিক রায়ের পর স্থগিত হওয়া হাজারো ভিসা আবেদন পুনরায় আলোর মুখ দেখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথম কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের বাস্কেটবল টুর্নামেন্ট NBA ফাইনাল গ্যালারিতে সরাসরি হাজির হয়ে ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী মেডিসন স্কোয়ার গার্ডেনে নিউ ইয়র্ক নিক্স বনাম সান অ্যান্টনিও স্পার্সের মধ্যকার ফাইনালের তৃতীয় ম্যাচটি দেখতে নাতনি কাই ট্রাম্পকে নিয়ে গ্যালারিতে উপস্থিত হন তিনি। আদতে ট্রাম্প নিউ ইয়র্কের পুরনো বাসিন্দা এবং এই দলের দীর্ঘদিনের সমর্থক হলেও স্টেডিয়ামের বড় পর্দায় তাকে দেখা মাত্রই গ্যালারির দর্শকদের একটি বড় অংশ তীব্র দুধ্বনি এবং ধিক্কার দিতে শুরু করে। অবশ্য এর মধ্যেই তার অনেক সমর্থক উল্লাস প্রকাশ করেন। প্রেসিডেন্টের এই সফরকে কেন্দ্র করে স্টেডিয়াম ও এর আশেপাশের কয়েক ব্লকে মার্কিন সিক্রেট সার্ভিস ও নিউ ইয়র্ক পুলিশ ত্রিমাত্রিক ও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলে। কঠোর তল্লাশি এবং দীর্ঘ লাইনের কারণে সাধারণ দর্শকদের স্টেডিয়ামে ঢুকতে বেশ বেগ পেতে হয়। খেলা উপভোগের পাশাপাশি ট্রাম্পের এই ঐতিহাসিক ও বিতর্কিত উপস্থিতি পুরো ম্যাচ জুড়েই এক টানটান উত্তেজনা বজায় রাখে। আমেরিকায় তীব্র মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের আর্থিক সংকট চরম সীমায় পৌঁছেছে। নিউ ইয়র্ক ফেডের জরিপ অনুযায়ী ঋণের কিস্তি শোধ করতে না পেরে খেলাপির ঝুঁকিতে লাখ লাখ মধ্যবিত্ত পরিবার। মার্কিন অর্থনীতির এই নজিরবিহীন ধস ও সাধারণ মানুষের বর্তমান অবস্থার বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের সর্বশেষ জরিপে বলা হয়েছে, অনেক আমেরিকান তাদের অর্থনৈতিক অবস্থাকে আগের চেয়ে খারাপ বলে মনে করছেন। বিশেষ করে বাড়ি ভাড়া, খাবারের দাম এবং দৈনন্দিন খরচ বাড়ায় মানুষের চাপ আরও বেড়েছে। জরিপ অনুযায়ী প্রায় 13% মানুষ বলছেন তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া অনেকে মনে করছেন আগামী 1 বছরে তাদের আর্থিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ফলে ভোক্তাদের মধ্যে আশাবাদ কমে গেছে এবং হতাশা বাড়ছে। মুদ্রাস্ফীতির চাপ এখনও পুরোপুরি কমেনি। খাবারের দাম প্রায় 5.8% এবং ভাড়ার খরচ প্রায় 7.4% বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে সাধারণ পরিবারের মাসিক বাজেটে বড় প্রভাব পড়ছে। চাকরির বাজার নিয়েও উদ্বেগ রয়েছে। অনেক মানুষ মনে করেন চাকরি হারালে নতুন কাজ পাওয়া কঠিন হবে। পাশাপাশি প্রায় 12% মানুষ আগামী 90 দিনের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি আপাত দৃষ্টিতে স্থিতিশীল থাকলেও সাধারণ মানুষের জীবনে চাপ ও অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে, যা ভবিষ্যৎ অর্থনীতির জন্য একটি বড় সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রে পরিবারের কোনো সদস্যের মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি বা ব্যাংক অ্যাকাউন্ট কি সঙ্গে সঙ্গে পাওয়া যায়? উত্তর হচ্ছে না।
আইনি প্রক্রিয়া বা প্রবেট শেষ না হওয়া পর্যন্ত সবকিছু পুরোপুরি ফ্রিজ বা অবরুদ্ধ থাকে, যা অনেক পরিবারকে চরম বিপাকে ফেলে। এই জটিলতা থেকে বাঁচার উপায় কি, তা নিয়ে বিশেষ প্রতিবেদন। প্রিয়জনের মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পত্তি বা উইল বন্টন নিয়ে অনেক পরিবারকে আদালতের দ্বারস্থ হতে হয়। তবে আইনি পরিভাষায় প্রবেট বা সারোগেট কোর্টের এই প্রক্রিয়াটি অত্যন্ত দীর্ঘ ও জটিল। সঠিক পূর্বাভাসের অভাবে মৃত্যুর পর মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তি ও ব্যাংক অ্যাকাউন্ট মাসের পর মাস অবরুদ্ধ বা ফ্রিজ হয়ে থাকছে, যা পরিবারের জন্য চরম ভোগান্তি ডেকে আনছে। আইনজীবী ব্র্যাডলি স্ট্যাম্প জানান, আদালতের মাধ্যমে উইলের সত্যতা প্রমাণ বা স্টেটের অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিয়োগ পেতে হলে প্রচুর নথিপত্র, হলফনামা এবং নোটারি স্বাক্ষরের প্রয়োজন হয়। এই আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত 2 থেকে 3 মাস বা তার চেয়েও বেশি সময় লেগে যায়। আর এই সময়ে আদালতের সুনির্দিষ্ট আদেশ ছাড়া উত্তরাধিকাররা মৃত ব্যক্তির কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা সম্পত্তিতে প্রবেশ করতে পারেন না। পরিস্থিতি আরও জটিল হয় যখন পরিবারের সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল শুরু হয়। উইলের স্বাক্ষর জাল দাবি করা কিংবা বন্টন নিয়ে আপত্তি তোলার কারণে বিষয়টি সরাসরি দেওয়ানি মামলায় রূপ নেয়। এতে সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়া বছরের পর বছর ঝুলে থাকে। আইনজীবীদের পরামর্শ, এই দীর্ঘ ও কষ্টদায়ক আইনি জটিলতা এড়াতে জীবিত অবস্থাতেই ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বেনিফিশিয়ারির নাম যুক্ত করা উচিত। এছাড়া একটি সুপরিকল্পিত লিভিং ট্রাস্ট গঠন করার মাধ্যমে আদালতের হস্তক্ষেপ ছাড়াই সরাসরি ওয়ারিশদের মাঝে সম্পত্তি বন্টন নিশ্চিত করা সম্ভব। যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে ব্যাপক আইস অভিযান চালানোর হুমকি দিয়েছেন ট্রাম্প প্রশাসনের সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোমান। এ নিয়ে গভর্নর ক্যাথি হোকল এবং মেয়র জোহরান মামদানির সঙ্গে ফেডারেল প্রশাসনের দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে। বিস্তারিত আরও জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি নিয়ে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসনের সীমান্ত বিষয়ক কর্মকর্তা টম হোমান ঘোষণা দিয়েছেন, নিউ ইয়র্ক সিটিতে শিগগিরই আইস বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের বড় ধরনের অভিযান চালানো হতে পারে। তার দাবি, নিউ ইয়র্কে অঙ্গরাজ্যে সম্প্রতি এমন কিছু আইন পাশ করেছে যা স্থানীয় পুলিশ এবং সরকারি সংস্থার সঙ্গে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের সহযোগিতা সীমিত করে দিয়েছে। হোমানের বক্তব্য অনুযায়ী গভর্নর ক্যাথি হোকলকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল, কিন্তু নতুন আইন কার্যকর হওয়ায় এখন নিউ ইয়র্কে আরও বেশি সংখ্যক আইস এজেন্ট মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে। তবে তিনি কবে এই অভিযান শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি। অন্যদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, অভিবাসীদের মধ্যে ভয় সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এবং শহরবাসী এই ধরনের পদক্ষেপ মেনে নেবে না। তার মতে, অভিবাসীরা নিউ ইয়র্কের অর্থনীতি, সংস্কৃতি ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। গভর্নর হোকুলও প্রশাসনের অবস্থানের বিরোধিতা করে বলেছেন, নিউ ইয়র্কে অপরাধীদের বিরুদ্ধে সহযোগিতা করবে, কিন্তু সাধারণ নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত বেসামরিক অভিবাসন অভিযানে সহায়তা করবে না। তিনি সতর্ক করে দেন, অতিরিক্ত আইস অভিযান শহরের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফলে ফেডারেল সরকার ও নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের মধ্যে অভিবাসন নীতি নিয়ে নতুন করে রাজনৈতিক ও আইনি দ্বন্দ্ব আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নিউ ইয়র্কে ফিফা বিশ্বকাপ এবং গ্রীষ্মের ছুটিতে লাখ লাখ পর্যটককে টার্গেট করছে প্রতারক চক্র। প্যাডিক্যাব ও ভুয়া টিকিট বিক্রেতাদের জালিয়াতি রুখতে এবার কঠোর বিল পাশ করল সিটি কাউন্সিল। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে বড় অভিযানের পাশাপাশি পর্যটকদের সুরক্ষায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। বিস্তারিত আর জানুন রিপোর্টে। বিশ্বের অন্যতম প্রধান পর্যটন নগরী নিউ ইয়র্ক সিটি। সামনেই ফিফা ওয়ার্ল্ড কাপ এবং আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উদযাপন। এই মেগা ইভেন্টগুলোকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে নিউ ইয়র্কে লাখ লাখ দেশি বিদেশি পর্যটকের ঢল নামবে। ঠিক এই সুযোগেই মেতে উঠেছে একদল অসাধু চক্র। পর্যটকদের এই প্রতারণা এবং জালিয়াতির হাত থেকে বাঁচাতে এবার এক ঐতিহাসিক আর কঠোর বিল পাশ করেছে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল। টেকেন ফর আ রাইড বা ধোঁকা দেওয়া
নামের একটি চাঞ্চল্যকর তদন্ত প্রতিবেদনে সিটি কাউন্সিলে জমা পড়ার পরই টনক নড়ে প্রশাসনের। তদন্তে দেখা গেছে লাইসেন্সবিহীন ট্যাক্সি, পেডিক্যাব বা রিকশা চালক এবং অনুমোদনহীন টিকিট বিক্রেতারা প্রতিনিয়ত পর্যটকদের ফাঁদে ফেলছে। প্রায় 20% পেডিক্যাবে ভাড়ার কোনো দৃশ্যমান তালিকা নেই এবং তারা সুযোগ বুঝে পর্যটকদের কাছ থেকে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছে। সবচেয়ে বড় জালিয়াতি ধরা পড়েছে স্ট্যাচু অব লিবার্টির টিকিট নিয়ে। অন্তত 75টি অবৈধ চক্র পর্যটকদের কাছে স্ট্যাচু অব লিবার্টি ঘুরিয়ে দেখানোর নামে ভুয়া টিকিট বিক্রি করছে। অথচ এই টিকিটগুলো আসলে পর্যটকদের মূল দ্বীপে না নিয়ে কেবল নিউ জার্সি বা মিড টাউনের সাধারণ ফেরিতে ঘুরিয়ে নিয়ে আসছে। সিটি কাউন্সিল স্পিকার জুলি মেনিন বলেন, পর্যটন নিউ ইয়র্কের অর্থনীতির মূল ভিত্তি। তাই বিশ্বের প্রতিটি প্রান্ত থেকে আসা মানুষদের নিরাপত্তার ফেয়ার ট্রিটমেন্ট নিশ্চিত করা আমাদের শীর্ষ অগ্রাধিকার। নতুন এই আইনের আওতায় পুলিশ এবং প্রশাসনকে কঠোর অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পর্যটকরা যেন সহজেই প্রতারকদের কৌশলগুলো ধরতে পারেন সেজন্য বিভিন্ন ভাষায় সচেতনতামূলক নির্দেশিকা বা গাইডবুক প্রকাশ করবে সংশ্লিষ্ট বিভাগ। গ্রীষ্মের এই ব্যস্ত পর্যটন মৌসুম শুরুর আগেই আইনটি দ্রুত কার্যকর করার উপর জোর দিয়েছেন কাউন্সিল সদস্যরা। যুক্তরাষ্ট্রের মিশিগানে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এলিট ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেকোর। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং পারিবারিক অনুষ্ঠানের জন্য ওয়ান স্টপ ইভেন্ট সলিউশন নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। বিস্তারিত রিপোর্টে। গত শুক্রবার ওয়ারেন সিটির হোভার রোডে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এলিট ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ডেকর এর নতুন শোরুম। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অতিথিরা প্রতিষ্ঠানটির প্রদর্শিত ডেকর, সেবা এবং আয়োজন ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বিয়ে, গায়ে হলুদ, মেহেদি সন্ধ্যা, আক্ত, জন্মদিন, বেবি শাওয়ার, গ্র্যাজুয়েশন, কর্পোরেট অনুষ্ঠান, ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজন সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য পূর্ণাঙ্গ ইভেন্ট ম্যানেজমেন্ট সেবা প্রদান করা হবে। এছাড়াও স্টেজ ডেকোরেশন, ফুলের সাজসজ্জা, ব্যাকড্রপ ডিজাইন, থিম ভিত্তিক অনুষ্ঠান পরিকল্পনা, চেয়ার টেবিল ও লাইটিং ব্যবস্থা, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সমন্বয়ে থাকবে তাদের সেবার অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানটির আরেকটি বিশেষ আকর্ষণ হল বিয়ে ও বিশেষ অনুষ্ঠানের জন্য লাক্সারি গাড়ি ভাড়ার ব্যবস্থা, যা গ্রাহকদের অনুষ্ঠানে বাড়তি আভিজাত্য যোগ করবে। উদ্যোক্তারা জানান, একটি অনুষ্ঠানের পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত প্রয়োজনীয় সব সেবা এক ছাতার নিচে দেওয়ার লক্ষ্য নিয়েই তাদের এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নতুন এই ব্যবসায়িক উদ্যোগকে স্বাগত জানান এবং এর সফলতা কামনা করেন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না স্বস্তি। ইউরোপের নতুন ডিজিটাল সীমান্ত ব্যবস্থার কারণে হাজারো পর্যটক পড়ছেন বিপাকে। কেউ কেউ মিস করছেন গুরুত্বপূর্ণ ফ্লাইটও। কেন তৈরি হয়েছে এই পরিস্থিতি এবং কি বলছেন বিশেষজ্ঞরা? বিস্তারিত জানুন প্রতিবেদনে। চলতি গ্রীষ্মে যারা ইউরোপ ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য রয়েছে একটি বড় সতর্কবার্তা। ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের নতুন স্ক্রিনিং পদ্ধতির কারণে বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে পর্যটকদের। পাসপোর্টে সনাতন পদ্ধতির সিল মারার দিন শেষ করে চালু হওয়া এই ডিজিটাল ব্যবস্থার কারণে অনেক যাত্রী তাদের কানেক্টিং ফ্লাইট পর্যন্ত মিস করছেন। গত বছরের অক্টোবর থেকে ধাপে ধাপে চালুর পর গত 10 এপ্রিল থেকে ইউরোপের পুরো শেনজেন এলাকায় সম্পূর্ণভাবে কার্যকর হয়েছে বায়োমেট্রিক এন্ট্রি এক্সিট সিস্টেম বা ইইএস। এখন থেকে ইউরোপের বাইরে থেকে আসা স্বল্পমেয়াদী পর্যটকদের আঙ্গুলের ছাপ এবং ফেস স্ক্যান বা মুখমণ্ডল পরীক্ষা করে ডিজিটাল পদ্ধতিতে প্রবেশ করানো হচ্ছে। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর প্রতিবেদন অনুযায়ী ইতালি, পর্তুগাল এবং স্পেনের মতো জনপ্রিয় ইউরোপীয় গন্তব্যগুলোতে পর্যটকদের অন্তত 6 ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করতে হচ্ছে। ব্রাসেলস বিমানবন্দরে আটকে পড়া এক যাত্রী জানান, অনেক বায়োমেট্রিক কিওস্ক বা বুথ এখনও অকেজো হয়ে পড়ে আছে এবং যাত্রীদের সঠিক কোনো তথ্য দেওয়া হচ্ছে না।
ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল এর একটি নতুন সমীক্ষায় দেখা গেছে সীমান্তে যদি নিয়মিত 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হয় তবে প্রতি 3 জনে একজন পর্যটক ইউরোপ ভ্রমণ বাতিল করবেন। আর এমনটা হলে ইউরোপের পর্যটন খাত প্রায় 4 কোটি 10 লাখ পর্যটক হারাবে, যার আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াবে $45 বিলিয়ন ডলারেরও বেশি। এ ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।